আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম, আদাব এবং নমস্কার। গত বৃহস্পতিবার পুলিশের গোয়েন্দা বিভাগ থেকে যে রিপোর্টটি প্রধানমন্ত্রীর দপ্তরে জমা দেওয়া হয়েছে, সেখানে পুলিশের অসহায়ত্বের কথা ফুটে উঠেছে। গতকাল নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাজমুল হাসানকে নিয়ে কথা বলেছিলাম। অবসরের পরে তিনি কি করবেন, তিনি কি দেশে থাকবেন, এবং অলি আর্টিজানের জঙ্গি হামলার 10 বছর পূর্তি উপলক্ষে জাপানের আন্তর্জাতিক মিডিয়া জিজি প্রেসে শেখ হাসিনার একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। কি বলেছেন তিনি সেই সাক্ষাৎকারে? আপনাদের নিশ্চয়ই মনে আছে যে 2016 সালের 1 জুলাই গুলশানের হোটেল আর্টিজানে, অলি আর্টিজানে একটি জঙ্গি হামলা হয়েছিল এবং সেখানে 20 জন মারা গিয়েছিল। তার মধ্যে 7 জন ছিল জাপানি। এরা বাংলাদেশের মেট্রো রেল যে করা হয়েছে, সেই মেট্রো রেল করার জন্য বাংলাদেশে এসেছিল। এবং এই 7 জনের মধ্যে আমি আগেও বলেছি যে আমি যখন অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটিতে পিএইচডি করতাম, আমার একজন জাপানি বান্ধবী ছিল, আতসুকো তানাকো। আতসুকোর বাবাও ছিলেন এবং আতসুকোর বাবা বয়স ছিল 80 বছর। তিনি একজন অবসরপ্রাপ্ত প্রকৌশলী এবং এই মেট্রো রেলের উপরেই তার এক্সপার্টিস ছিল। তিনি ওই দিন অলি আর্টিজানে জঙ্গি হামলায় নিহত হন। তো 10 বছর পূর্তি উপলক্ষে জিজি প্রেস সেই সময়ের বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি সাক্ষাৎকার প্রকাশ করেছে। জিজি প্রেস মিডিয়াটা হলো জাপানের সবচেয়ে শক্তিশালী, প্রভাবশালী আন্তর্জাতিক মিডিয়া। সেখানে এত বছর পরেও যাকে ফ্যাসিস্ট বলে বাংলাদেশ থেকে সরিয়ে দেওয়া হলো, তারপরে বিশ্বখ্যাত নোবেল লরিয়েট ডক্টর ইউনূস ক্ষমতা এলো, এখনো বাংলাদেশে একজন প্রধানমন্ত্রী আছে, তাদের রেখে জাপান কেন শেখ হাসিনার সাক্ষাৎকার নিল? এটি কিন্তু যারা জিও পলিটিক্যাল সিচুয়েশন কিংবা ইন্টারন্যাশনাল পলিটিক্সের গতি প্রকৃতি ফলো করেন, তারা নিশ্চয়ই বুঝতে পারবেন। এবং সেখানে শেখ হাসিনার বক্তব্যটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলেছেন জাপান বীরের জাতি। এবং এই যে জাপানি সহায়তায় যে প্রকল্পগুলো হয় বিভিন্ন দেশে, এমনও ঘটনা ঘটেছে যে ধরেন ওই প্রকল্পের কারোর সাথে একটু খারাপ ব্যবহার করলো, জাপান কিন্তু প্রজেক্ট বন্ধ করে চলে আসে। অথচ 7 জন নিহত হবার পরেও জাপান এই প্রজেক্ট বন্ধ করেনি। এবং তার দ্বারাই বোঝা যায় যে শেখ হাসিনার কূটনৈতিক পারদর্শিতা। এবং জাপান সেই সময় শেখ হাসিনা যে জঙ্গি উত্থান মোকাবেলা করেছিল, তার পাশে কিন্তু সবসময় ছিল। এবং 10 বছর পরেও তারা শেখ হাসিনার সাক্ষাৎকার নেওয়াটাকেই গুরুত্বপূর্ণ মনে করছে। এবং শেখ হাসিনা বলেছেন যে এই জঙ্গি উত্থান বিরোধী আন্দোলনে জাপান সব সময় তাদের পাশে ছিল এবং এরকম একটা ভয়াবহ দিন 1 জুলাই, যেটি বাংলাদেশ কখনো ভুলবে না। সেই জায়গাটায় মানে এই জঙ্গি মোকাবেলা করে সব শেখ হাসিনা যেভাবে দেশ চালিয়েছেন এবং জাপান যেভাবে পাশে ছিল, সেটি কিন্তু এই সাক্ষাৎকারে উঠে এসেছে। শেখ হাসিনা আরও বলেছেন যে বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি, তিনি আশা করেন যে বর্তমানেও জাপান সরকার বাংলাদেশের মানুষের পাশে থাকবেন। এবছর জাপানে কিন্তু এই হলি আর্টিজান নিয়ে একটা খুব বড় আকারের স্মরণ সভা হয়েছে এবং সেই স্মরণ সভায় শেখ হাসিনা একটি বার্তাও দিয়েছেন, যেটা ক্রমশ এভিডেন্ট হয়ে উঠছে যে বর্তমান বাংলাদেশের রাজনীতিতে আন্তর্জাতিকভাবেও শেখ হাসিনা
ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছেন, অনিবার্য একটি নাম হয়ে উঠছেন। গতকাল বলেছিলাম যে আমি আজকে এয়ারপোর্টে থাকবো, এই কারণে আমি হয়তো এপিসোড করতে পারবো না, কিন্তু কুয়ালালামপুর এয়ারপোর্টে আমি বেশ কিছুটা সময় পেলাম, তাই ভাবলাম একটা এপিসোড করেই ফেলি। এবার নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাজমুল হাসানের কথা বলছি, যে গতকাল বলেছিলাম তিনি অবসরে যাচ্ছেন, তার এক্সটেনশন হয়নি। এর পাশাপাশি দুদকেও কিন্তু তার বিরুদ্ধে একটা ফাইল খোলা হয়েছে। আমি তার কিছু দুর্নীতির কথা বললাম, তো দুদক বেশ জোরে সোরেই এই অ্যাডমিরাল নাজমুলের পেছনে লেগেছে। তো এখন অবসরের পরে অ্যাডমিরাল নাজমুল হাসান কি করবেন? তিনি কি দেশে থাকবেন, কোনো কাজ করবেন, ব্যবসা করবেন? তার স্ত্রীর কাছাকাছি ঘনিষ্ঠ একটি সূত্রে আমরা জেনেছি যে তিনি ফ্রান্সে যাবার সব আয়োজন চূড়ান্ত করে রেখেছেন এবং সম্ভবত তিনি দেশ থেকে পালিয়ে ফ্রান্সে আশ্রয় গ্রহণ করবেন। এখন সরকার তাকে পালাতে দেবে কিনা সেটি নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে। সবশেষে বলি যে প্রতি বৃহস্পতিবার গোয়েন্দা সংস্থাগুলো প্রধানমন্ত্রীর দপ্তরে একটা রিপোর্ট জমা দেয়। এই বৃহস্পতিবার পুলিশের গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে যে রিপোর্টটি জমা দেওয়া হয়েছে সেখানে পুলিশের অসহায়ত্বের কথা তীব্রভাবে ফুটে উঠেছে। এই যে গত 23শে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ছিল, সেখানে সরকারের পক্ষ থেকে ব্যাপক ধরপাকড় করা হয়েছে এবং 37,640 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ পর্যন্ত প্রায় 12.5 লাখ আওয়ামী লীগের নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে ডক্টর ইউনূসের আমলে এবং বর্তমান সরকারের আমলে, এবং প্রায় 4,60,000 আওয়ামী লীগের এবং তার সমর্থক সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন সময় গ্রেপ্তার হয়েছে। টোটাল গ্রেপ্তার হয়েছে, কেউ জামিন পেয়েছে, সেই নাম্বারটি 4,60,000-এর বেশি। এখন যখন বলছেন জননেত্রী শেখ হাসিনা দেশে ফিরবেন ডিসেম্বরের মধ্যে, তখন সারা দেশের নেতাকর্মীদের মধ্যে কিন্তু এক ধরনের জাগরণের ভাব দেখা যাচ্ছে এবং শেখ হাসিনা যখন আদালতে আত্মসমর্পণ করবেন তখন এই যাদের বিরুদ্ধে মামলা রয়েছে তাদের অধিকাংশই আদালতে আত্মসমর্পণ করবেন এবং অলরেডি নেতাকর্মীদের ইনস্ট্রাকশন পাঠানো হয়েছে যাদের যেখানে মামলা রয়েছে সেই আদালতে, জেলায় বা যেখানে আত্মসমর্পণ করা যায় সেখানে আত্মসমর্পণ করার কথা বলা হয়েছে। পুলিশের গোয়েন্দা রিপোর্টে যেটা বলা হয়েছে যে এত বিপুল সংখ্যক নেতাকর্মী যদি আত্মসমর্পণ করে এক সময়, তাহলে যে পরিস্থিতির উদ্ভব হবে সেটি সামলানোর সক্ষমতা বাংলাদেশ পুলিশের নেই। এমনকি এদের যে গ্রেপ্তার করে জেলে রাখবে এত কারাগার বাংলাদেশে নেই। অনেকেই বলেন যে সরকারের উচিত এখন থেকেই দ্রুত গতিতে অসংখ্য কারাগার নির্মাণ শুরু করা, কারণ আওয়ামী লীগের এই নেতাকর্মীরা যদি 5 লাখও আত্মসমর্পণ করে, বাংলাদেশে কারাগারের ধারণ ক্ষমতা তো মাত্র 44,000, এই 80,000-এর বেশি হয় না। তো পুলিশের পক্ষ থেকে এই অক্ষমতার কথা বলা হয়েছে। পুলিশ বাংলাদেশে আছে আসলে বাটে, সরকার তাদের পরিপূর্ণ আস্থায় নিচ্ছে না। তাদের যে কর্তৃত্ব, আইন শৃঙ্খলা রক্ষায় তাদের যে ভূমিকা সেটি তারা যথাযথভাবে পালন করতে পারছে না। এই সরকারি সমর্থক জামাত, এনসিপি এরা পুলিশকে কাজ করতে বাধা দিচ্ছে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দুর্বৃত্তরা পুলিশের উপর চড়াও হচ্ছে। এ সময় গোয়েন্দা রিপোর্টে বলা হয়েছে যে সেনাবাহিনী এবং বিজিবি
এই পরিস্থিতি সামাল দিতে পারবে কিনা সেইটি নিয়ে বিবেচনা করা উচিত। এদিকে শেখ হাসিনা ফিরবে বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরকে অ্যালার্ট করা হয়েছে এবং জামাত, এনসিপি, শিবির সারা দেশে তাদের নেতাকর্মীদের নানান রকমের সামরিক প্রশিক্ষণ দিচ্ছে। অর্থাৎ শেখ হাসিনার প্রত্যাবর্তনকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনীতি কিন্তু নতুন করে ঘুরপাক খাচ্ছে। আমি বলি, এই প্রত্যাবর্তনের ঘোষণাটা ছিল শেখ হাসিনার রাজনৈতিক মাস্টারস্ট্রোক। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমি বঙ্গবন্ধু কন্যা সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছি। আমার সঙ্গে আরো অনেক নেতৃবৃন্দ ছিলেন। আমার কাছে খুব স্পষ্টভাবে মনে হয়েছে তিনি ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন, তার মনোবলের কোনো ঘাটতি নেই, বরং তার অভিজ্ঞতার ভান্ডার সমৃদ্ধ হয়েছে। তিনি উদ্দীপ্ত, দৃঢ়চেতা এবং বাংলাদেশের রাজনীতি সহ বিশ্ব রাজনীতি সবকিছু তার নখদর্পণে। প্রতিদিনের সমস্ত ঘটনা প্রবাহ তিনি পর্যবেক্ষণ করছেন, প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন, কর্ম পরিকল্পনা গ্রহণ করছেন। সব মিলে এক শব্দে বলা যেতে পারে তিনি ভালো আছেন, উদ্দীপ্ত আছেন, দৃঢ়চেতা মানসিকতা নিয়ে আছেন। ওকে, কিন্তু বাংলাদেশে তার বিরোধী শক্তিরা যে ধরনের অপপ্রচার করেন যে তিনি কি আছেন, কি অবস্থায় আছেন, তিনি সুস্থ আছেন কিনা, এগুলোর জবাব আপনি একদম সাম্প্রতিক সময়ে দেখা করে এলেন। তার প্রোটোকল, তার নিরাপত্তা, আপনি গণভবনেও তার সাথে দেখা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা হিসেবে। তিনি এক বিশেষ প্রেক্ষাপটে ভারতে গেছেন, ভারতেও তাকে রিসিভ করা হয়েছে, কিন্তু তেমন মর্যাদাতেই। ভারতের একজন মন্ত্রী মর্যাদার একজন মানুষ তাকে রিসিভ করেছেন। কাকে রিসিভ করেন মন্ত্রী বা প্রতিমন্ত্রী, আমরা নিশ্চয়ই ভারতের প্রোটোকল জানি। তো সেই জায়গা তিনি কোন প্রোটোকলে ভারতে আছেন, কেমন প্রোটোকলে আছেন, কেমন অবস্থায় আছেন? প্রথমত, তিনি যখন ভারতে যান, তিনি যাননি, তার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রাষ্ট্রীয় প্রোটোকল প্রোটেকশন বাহিনী রাষ্ট্রীয় যানবাহনে তাকে নিয়ে গেছেন। তখন তিনি বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় সাংবিধানিক উপায়ে নির্বাচিত প্রধানমন্ত্রী হিসাবে তিনি আরেকটি দেশে গিয়েছেন। সেই দেশ প্রধানমন্ত্রী হিসাবে তাকে রিসিভ করেছে এবং তার পরবর্তীতে আমার যেটা পর্যবেক্ষণ, তিনি প্রধানমন্ত্রীর মর্যাদায় সেখানে আছেন। তিনি কোনোভাবে বন্দী নন, গ্রেপ্তারকৃত নন, তিনি অনাকাঙ্ক্ষিত অতিথি নন। তিনি রাষ্ট্রীয়ভাবে প্রধানমন্ত্রী হিসাবে যাওয়ায় তিনি প্রধানমন্ত্রীর যে প্রোটোকল, যে প্রোটেকশন, তার যে এন্টারটেইনমেন্ট, সবটাই তিনি নিয়ে আসেন এবং কোনো ক্ষেত্রেই তাকে বদ্ধ অবস্থায় রাখা হয়নি। ওই যে একটা অপপ্রচার আছে গোয়েবলস থিওরিতে যে তিনি ভারতের কাছে বন্দী অবস্থার ভিতর আছেন, এটা সর্বৈবভাবে মিথ্যাচার। আমি সহ আমার সঙ্গে যারা ছিল তাদের সঙ্গে তিনি প্রায় 6 ঘন্টা সময় কাটিয়েছেন। আমরা নানা বিষয়ে, রাজনীতি, সমাজ, আইন, দেশ, ব্যক্তিগত পর্যায়ের অনেক আলাপ আলোচনা হয়েছে, প্রাঞ্জল ভাবে কথা বলা হয়েছে। আমরা আমাদের কথা বলেছি, আমাদের যে সকল বিষয় জানার আগ্রহ ছিল জেনেছি, ওনার যে সকল কথা ছিল সেটা উনি বলেছেন। এবং তার থাকার যে পরিসরটা, যেখানে তিনি আমাদের সঙ্গে দেখা করেছেন বা আমরা দেখা করার সুযোগ পেয়েছি, একেবারেই স্বাভাবিক অবস্থায় এবং ফিজিক্যালি, মেন্টালি তাকে কোনোভাবে কোনো পরিবর্তন নেই। তিনি যেরকম পূর্বে ছিলেন, যেরকম আচরণ করতেন, যেরকম ব্যবহার করতেন, যেভাবে কথা বলতেন, যেভাবে তার বিহেভিয়ারটা, তার যে স্বভাবজাত যে বৈশিষ্ট্যটা স্বাভাবিক অবস্থায় আছে, এর ভিতরে কোনো ব্যত্যয় নেই। অর্থাৎ আপনি গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যেভাবে দেখেছেন, ঠিক তেমনি ভারতে যে অবস্থানে আছেন সেভাবেই দেখে এলেন। একেবারে সেই অবস্থায় তিনি আছেন। আচ্ছা, তাহলে এই যে যারা প্রোপাগান্ডা ছড়ায় তারা গত 2 বছর ধরে একটা বহুল আলোচনা করছে যে বন্দি বিনিময় চুক্তি। আপনি একজন ব্যারিস্টার, একজন অভিজ্ঞ আইনজ্ঞ হিসেবে এই বন্দি বিনিময় চুক্তি কার জন্য? এটা কি আমাদের রাষ্ট্রনায়ক, আমাদের সাবেক, আমরা সাবেকই বলি, ঠিক আছে, একটা ঘটনার প্রেক্ষিতে হয়ে গেছে সাবেক, আমাদের এই রাষ্ট্রনায়কের জন্য, শেখ হাসিনার জন্য, নাকি অন্য কারোর জন্য? দেখুন, রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে যদি কেউ আইনের ব্যাখ্যা করে, এই জাতীয় অর্বাচীনদের নিয়ে আলোচনা যত কম করা যায় ততই ভালো। প্রথম হচ্ছে, শেখ হাসিনা বাংলাদেশের গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত প্রধানমন্ত্রী হিসাবে
প্রতিবেশী রাষ্ট্র ভারতে তার জীবনের নিরাপত্তার জন্য তার প্রোটেকশনের দায়িত্ব নিয়োজিত ব্যক্তিরা তাকে সেখানে নিয়ে গেছেন। ভারত তাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে রিসিভ করেছেন এবং ভারতে তিনি, আমি জ্ঞাতসারে বলছি, ভারতে তিনি অতিথি হিসাবে আছেন। বাংলাদেশের থেকে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্দী নন। বন্দী হলে বন্দির বিনিময় হয়, এক বন্দির পরিবর্তে আর এক বন্দিকে দেওয়া হয়। তাহলে শেখ হাসিনা যেহেতু বন্দী নন, কাজে বন্দি বিনিময়ের প্রশ্নটাই আসে না। দ্বিতীয় হচ্ছে, তিনি কোনো মামলার আসামি হিসাবে সেখানে নন। তিনি ভারত কর্তৃক কোনো ডিটেইনড অবস্থায় নাই, অর্থাৎ আটকের মধ্যে না। তিনি কোনোভাবেই সেখানে কোন বন্দি স্ট্যাটাস বা বন্দির কাছাকাছি যে শব্দ, সেই শব্দের স্ট্যাটাসেও তিনি নাই। শেখ হাসিনা সম্মানিত অতিথি হিসাবে, বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসাবে সেখানে আছেন। বাংলাদেশ এই মুহূর্তে এক জটিল সমীকরণের মধ্যে নানা রকম আলাপ আলোচনা আছে। আমরা কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় একটা স্ট্যাটাস দেখেছিলাম, সেটিও এক সিনিয়র আইনজ্ঞ মহসিন রশিদ, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মহসিন রশিদের একটা স্ট্যাটাসে দেখেছিলাম যে বাংলাদেশে কি এই মুহূর্তে দুজন প্রধানমন্ত্রী আছেন, কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেননি, আবার আমরা এই মুহূর্তে একজন দৃশ্যমান প্রধানমন্ত্রী দেখছি। আপনি এই বিষয়টাকে নিয়ে কি বলতে চান? দেখুন, কিছু কিছু কনসিকুয়েন্স আছে, লিগ্যাল কনসিকুয়েন্স। এটা টুডে অর টুমরো ইট উইল ডিসাইডেড। ধরুন, যেদিন শেখ হাসিনার বিরুদ্ধে একটা মেটিকুলাস ডিজাইনের সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে গণভবন মুখী সন্ত্রাসী মিছিল চলছিল, সেই দিন কিন্তু আপনি সাজ্জাদ কাদের দীর্ঘদিন সাংবাদিকতা করছেন, আপনি সমাজ সচেতন মানুষ, আপনার দৃষ্টি প্রখর। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসাবে গণভবনে থাকা অবস্থায় সেনাপ্রধান, জামাত ইসলামী, বিএনপি এবং অন্যান্যদেরকে ডেকে আনলেন কার মাধ্যমে? রিটায়ার্ড মেজর জেনারেল ফজলে এলাহি আকবর, তিনি কে? বিএনপির চেয়ারপারসন, তৎকালীন চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতিরক্ষা উপদেষ্টা। তাহলে একজন সরকার প্রধান, কনস্টিটিউশনালি সরকার প্রধান বলবৎ থাকা অবস্থায় আর একটি সরকার গঠনের উদ্যোগ নিয়েছিলেন তৎকালীন সময়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এটা কি হতে পারে? না, কারণ শেখ হাসিনা ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স অনুযায়ী তিনি প্রতিরক্ষা মন্ত্রী। প্রতিরক্ষা মন্ত্রীর অধীনে হচ্ছে প্রতিরক্ষা বাহিনী, প্রতিরক্ষা বাহিনীর একটি অংশ হচ্ছে সেনাবাহিনী। সেনাপ্রধান ফলো করবেন দি অর্ডার অফ দি কনসার্ন মিনিস্টার, তার অথরিটি হলো শেখ হাসিনা। তো শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকা অবস্থায় গণভবনে জামাত, বিএনপি, এনসিপি আরো কারা কারাই যে খুচরা খাসরা দোকান, তাদের নিয়ে যে একটা সরকার গঠনের উদ্যোগ নেওয়া হলো, সেটাই ছিল প্রথম রাষ্ট্রদ্রোহিতা। তার ধারাবাহিকতায় ইউনূসকে একটা দায়িত্ব দেওয়া হলো। এখন ইউনূস কিভাবে দায়িত্ব পেলেন? রাষ্ট্রপতি নাকি, আমি নাকি বলছি এই জন্য আমি শিওর না, যে সুপ্রিম কোর্টের কাছে একটা রেফারেন্স পাঠিয়ে পরামর্শ চেয়েছিলেন। সুপ্রিম কোর্টের বিচারকরা তখন কেউ ক্যান্টনমেন্টে, কেউ বাসায়, কেউ হামলার মুখে, তারা নাকি একটা পরামর্শ দিয়েছেন যে সংবিধানে তো তত্ত্বাবধায়ক সরকার নেই, অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা নাই, অর্থাৎ এটা তারা ওই তাদের ওপিনিয়নের ভিতর লিখছেন এই ব্যবস্থা নাই। শেষে যায় বলছেন জরুরি নির্বাহী কাজ সম্পাদন করার জন্য রাষ্ট্রপতি একজন প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টা নিয়োগ দিতে পারেন, তারা জরুরি নির্বাহী কার্য সম্পাদন করবে। সাজ্জাদ কাদের মনে রাখবেন, সুপ্রিম কোর্ট কিন্তু বলেনি যে রাষ্ট্রপতি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে পারেন, একথা তারা বলে নাই। কারণ তাদের মাথায় ছিল যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার কোন প্রভিশন কনস্টিটিউশনে নাই, আর কনস্টিটিউশনে যেটা নাই সেটা কিন্তু সুপ্রিম কোর্ট কাউকে বলতে পারে না, কারণ সুপ্রিম কোর্টও কনস্টিটিউশনের ঊর্ধ্বে না। এই কারণে তারা জরুরি কাজ নির্বাহের জন্য একজন অ্যাডভাইজার, চিফ অ্যাডভাইজার নিয়োগ করতে বলেছেন। পরবর্তীতে দেখা গেল সেই চিফ অ্যাডভাইজার এবং অ্যাডভাইজারদের দিয়ে বলা হচ্ছে এরা অন্তর্বর্তীকালীন সরকার। তাহলে দুইটা সরকার হয়ে যায়। গভর্নমেন্ট ইন এক্সাইল যদি ধরে নি শেখ হাসিনা প্রাইম মিনিস্টার, অন্যদিকে ইউনূসকে যদি ধরে নি যে তিনি অন্তর্বর্তীকালীন সরকার,
তাহলে বিদ্যমান সরকার দুটো হয়ে যায়। এই দুটো সরকার তো কনস্টিটিউশনালি পারমিটেড না। সেকেন্ড হচ্ছে, কনস্টিটিউশনে ওই অন্তর্বর্তীকালীন সরকার নামক কোন সরকারের বিধানই নাই। ফলে ইউনূসের আমলে যতদিন কার্যক্রম পরিচালিত হয়েছে, আমার প্রায় 40 বছরের আইন পেশার অভিজ্ঞতায় পাকিস্তান এবং বাংলাদেশের অনেকগুলো বিখ্যাত মামলা রায়ের আলোকে বলবো, ইউনূসের মেয়াদকালীন সময়টা ছিল সম্পূর্ণরূপে অবৈধ। কারণ ওই রকম কোন সরকার গঠন করার বিধান কনস্টিটিউশনে নাই। আর যদি কনস্টিটিউশনকে সাসপেন্ড করা হতো, তাহলে নয় বলতে পারতেন যে সংবিধান নাই, আমরা নিজেদের মতো করে একটা নাম রাখলাম, তত্ত্বাবধায়ক বলি, অন্তর্বর্তীকালীন। সংবিধান যেহেতু বলবৎ আছে, কাজে ইউ আর নট অ্যাবাভ দি ল। সংবিধানের আর্টিকেল 7 এবং আর্টিকেল 7 সাব আর্টিকেল 2 তে বলা হয়েছে যে জনগণের পরম অভিপ্রায়ের অভিব্যক্তি হচ্ছে এই সংবিধান, এবং এই সংবিধানের আইন হচ্ছে সবকিছুর ঊর্ধ্বে আইন। সংবিধানের 7-এর 2 অনুচ্ছেদে বলা হয়েছে যে এই আইনের সঙ্গে যদি সাংঘর্ষিক কোনো আইন করা হয়, কোনো কিছু করা হয়, যতটুকু করা হবে ততটুকু অবৈধ। এখন সংবিধানের এই 7 এবং 7-এর 2 অনুচ্ছেদে বলা হয়েছে সংবিধানে যা নাই তা যদি করা হয় তাহলে সেটা অবৈধ। তা সংবিধানে তো অন্তর্বর্তীকালীন সরকার ছিল না, তাহলে যেটা করা হয়েছে বিদ্যমান সংবিধানের আলোকেই সেটা ছিল অবৈধ। আর ইউনূস কর্তৃক যে নির্বাচন অনুষ্ঠান করা হয়েছে, এই অথরিটি ইউনূসকে তো আমার কনস্টিটিউশন দেয় নাই। নির্বাচন অনুষ্ঠান করবেন কে? যিনি করবেন তিনি তো ওই জায়গায় নাই। অনুষ্ঠান করার অথরিটি হিসাবে ইউনূসের কোন লিগ্যাল ক্যারেক্টার ছিল না। ফলে ইউনূস যদি কোনো নির্বাচন অনুষ্ঠান করেন তাহলে সেটাও ছিল অবৈধ। সেই অবৈধ নির্বাচনের যে ফলাফল সেটাও অবৈধ হবে। তাহলে ইউনূস সরকার অবৈধ, ইউনূসের করা নির্বাচন অবৈধ। আজকে আমরা যে তারিখে কথা বলছি 17 তারিখ, এরকম একটি তারিখে 17 ফেব্রুয়ারি এই সরকারটি গঠিত হয়েছে। 5 মাস পেরিয়ে আজকে 6 মাসে পড়ছে। তাহলে কি আমরা বলতে পারবো যে এই সরকারটা কি অবৈধ সরকার? আপনি আইনের আলোকে যদি যান, এতে খুব আইনজ্ঞ হওয়া লাগে না। যিনি নির্বাচনটা অনুষ্ঠান করছেন তার নির্বাচন অনুষ্ঠান করার কোনো এখতিয়ার ছিল না। ইলেকশন কমিশনকে যারা বলবে একটা নির্বাচন করো, সেই যারা কারা? সেই যারাটা হচ্ছে ইউনূস। ইউনূস তো সেই অথরিটি ছিল না। তারপর যদি ধরে নেন যে পার্লামেন্ট ডিসলভ করেছে, পার্লামেন্ট ডিসলভ করার কতদিনের ভিতরে ইলেকশন হতে হবে লেখা আছে, সেই সময়ের ভিতরে ইলেকশন হয়নি। পার্লামেন্ট ডিসলভ করতে হবে কি প্রক্রিয়ায়? সরকার প্রধান মানে পার্লামেন্টের মেজরিটি পার্টির নেতার মেয়াদ যদি শেষ হয়ে যায়, তিনি যদি কোনো কারণে তার সংসদ সদস্য পদ হারান, অথবা তিনি যদি লিখিতভাবে রাষ্ট্রপতিকে বলেন সংসদ ভেঙে দেন, এই 3টা ক্যারেক্টার হতে হবে। তাহলে শেখ হাসিনা সংসদের প্রধান বিরোধী দলীয় নেতা হিসাবে তিনি, তার পদ শূন্য হয় নাই, তিনি রাষ্ট্রপতিকে লিখিতভাবে অনুরোধ করেন নাই, সংসদের মেয়াদও শেষ হয় নাই। তাহলে এই যে 3টা ক্রাইটেরিয়া ফুলফিল হলে সংসদ ভাঙা যাবে, এই 3টা অ্যাবসেন্ট ছিল। তাহলে রাষ্ট্রপতি যে সংসদ ভাঙলেন, ভাঙার জন্য রাষ্ট্রপতিকেও তো এই 3টার একটা অনুসরণ করতে হবে। এই 3টার কোনোটা ছিল না। তাই যদি না থাকে তাহলে রাষ্ট্রপতি যে সংসদটা ভেঙে দিয়েছেন, সেই ভাঙ্গাটাও আইনের দৃষ্টি অবৈধ ছিল। কারণ ওই সংসদের মেয়াদ ছিল 5 বছর, সেই 5 বছর তো এখনো শেষ হয়নি। তো সেই 5 বছর শেষ না হওয়া পর্যন্ত জনগণ যে পার্লামেন্ট করেছিল, সেই পার্লামেন্টের পরিবার তার একটা পার্লামেন্ট ফরমেশন করা, যদি লিগ্যাল কনসিকুয়েন্সে দেখেন, তাহলে টুডে আর টুমরো একদিন এটা স্বীকৃত হবে যে হোল প্রসেসটা অবৈধ ছিল। এই যে পাকিস্তানের যে তার যে রাজনৈতিক চরিত্র, তার যে সামরিক চরিত্র, এটা দক্ষিণ এশিয়ায় অবশ্যই প্রভাব ফেলে এবং ফেলে চলছে। এই দক্ষিণ এশিয়ায় ইসলামী মৌলবাদ, ইসলামী জঙ্গিবাদ স্প্রেড করার একেবারে 1 নাম্বার আতুরঘর হচ্ছে পাকিস্তান। 1947 সালে, 1947-এ আপনি যে অবস্থাটা দেখলেন, শুরু কিন্তু তখন থেকে হয়েছে, কিন্তু তখন অর্থনৈতিক অবস্থা দুর্বল ছিল। তারপর মধ্যপ্রাচ্যের কিছু টাকা পয়সা হয়েছে, তারপর ধীরে ধীরে সেটা পাকিস্তানের মাধ্যমে, ফিল্ড কিন্তু পাকিস্তান। এই যে পাকিস্তানে মাদ্রাসা করে, সেটা আমার কথা না, কিন্তু আমি কিন্তু আমার কথা বলি। অনেকে আমি জানি এখানে গালাগালি করবে, কিন্তু এখন কোরআনেও নাকি আছে যে যাহারা জানে আর যাহারা জানে না তাহারা তো সমান নয়, তাই আমি তার সাথে বিতর্কে যাব না। সৌদি আরবে প্রিন্স বলেছিলেন
যে তারা মাদ্রাসায় ইনভেস্ট করেছে, বলেন এই মাদ্রাসা সোয়াবের জন্য বানাইছে বাংলাদেশের মতো। বাংলাদেশের মানুষ তো মাদ্রাসায় পড়ে সোয়াবের আশায়, বেহেশতে চালচালায় যাওয়ার আশায়। আর সৌদি আরবে প্রিন্স বলেছেন যে তারা মাদ্রাসায় ইনভেস্ট করেছে সোভিয়েত ইউনিয়নকে, রাশিয়া থেকে সোভিয়েত ইউনিয়নকে আফগানিস্তান থেকে তাড়ানোর জন্য, সোভিয়েত বাহিনীকে, রুশ বাহিনীকে তাড়ানোর জন্য মাদ্রাসা ইনভেস্ট করেছে। এবং এও বলেছে তাদের বন্ধু রাষ্ট্রের কথা। বন্ধু রাষ্ট্রকে সবাই জানে, বন্ধু রাষ্ট্র কারা? পাশ্চাত্যের আমেরিকার, ব্রিটেন ছাড়া তো ব্রিটিশের, এই আরবের তো কোনো বন্ধু নাই। এই বন্ধু রাষ্ট্র, কারণ বাংলাদেশ তো তার বন্ধু রাষ্ট্র না, এগুলো হলো মিসকিনের রাষ্ট্র। বাংলাদেশ পাকিস্তান থেকে, ভারত থেকে তারা মিসকিন নেয়। অবশ্য ভারতের মুসলমানদের একটু মিসকিনের মধ্যে একটু ভালো মিসকিন মনে করে, পয়সা টয়সা বেশি দেয়, সুযোগ সুবিধা বেশি দেয়। কিন্তু বাংলাদেশ পাকিস্তান থেকে তো তারা মিসকিন নিয়ে যায়, এই হিসেবে তারা ট্রিট করে। তারা আমাদের ভাই বলে না, বন্ধু রাষ্ট্র বলে না। আজ পর্যন্ত তো কোনোদিন শুনি নাই কোনো মিডিল ইস্টের স্টেট আমাদের বন্ধু রাষ্ট্র বলেছে, আমি শুনি নাই কোনোদিন। আপনারা শুনে থাকলে আমাকে জানাবেন। বরং মিসকিন বলেছে, তারপরে আধা মুসলমান বলেছে, এগুলো আমাদের কাছে রেকর্ড আছে। তো অবশ্যই এই দক্ষিণ এশিয়া এটা প্রভাব ফেলে এবং ফেলছে। কোনো কারণে যদি আবার পাকিস্তান টিকে যায়, তাহলে আরো সন্ত্রাস এই উপমহাদেশে বেড়ে যাবে, বাংলাদেশ অস্থিতিশীল হবে, মধ্যপ্রাচ্য অস্থিতিশীল হবে, ভারত অস্থিতিশীল হবে। কিন্তু পাকিস্তান যদি ভেঙে যায়, তারা স্বাধীন, যার যার মতো করে স্বাধীন হয়ে যায়, তাহলে অবশ্যই দক্ষিণ এশিয়ায় অনেকটাই, প্রথম দিকে 2-3 বছর বা 1 বছর খুব চাপ থাকবে, সন্ত্রাসী কার্যকলাপ বেড়ে যেতে পারে। এমনকি তারা তাদের দ্বিতীয় আস্তানা হিসেবে তারা বাংলাদেশকেও তারা নিতে পারে। কারণ তাদের তো ব্যবসা দরকার। কোন দেশ কি হলো এটা তো তারা দেখবে না। তারা দেখবে যে তাদের ব্যবসা, যেমন কসাইয়ের কাজ কি? কসাইয়ের কাজ হইলো যে ছাগল বড়, পাড়া বড় না ভেড়া বড় না ছোট, ধলা না খালা, এটা তার দরকার নাই। তার দরকার হলো যত কাস্টমার আসে আর যত পাড়া পাওয়া যায়, সে তাকে কেটে কেটে বেচবে। তো তারা বাংলাদেশকে মার্কেট হিসেবে, সন্ত্রাসীদের মার্কেট হিসেবে তারা ব্যবহার করতেই পারে, সেটা আলাদা বিষয়। কিন্তু আমি মনে করি যে যদি পাকিস্তানটা ভেঙে যায়, তাহলে এই দক্ষিণ এশিয়া, চায়না সহ বলেন, ভারত বলেন, এদের পুরো রণকৌশল তখন পাল্টে যাবে। পুরো রণকৌশল পাল্টে যাবে। বাংলাদেশেও যে জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে, বাংলাদেশে যে মুসলিম মৌলবাদ যে আস্কারা পেয়েছে, এটা কমে যাবে। কারণ পৃষ্ঠপোষকতা না থাকলে তো হবে না। কারণ বাংলাদেশের যারা জঙ্গিবাদী মুসলমান, যারা উগ্রবাদী মুসলমান, এদের বুঝাইতেই পারবেন না যে এদেরকে ব্যবহার করতেছে। আপনি যতই বলেন, ওই যে টম এন্ড জেরি দেখছেন না, যে হাঁসের বাচ্চা বিড়ালের কাছে চলে যায়, খেয়ে ফেলবে, এটা বুঝে না, ওই ইঁদুরটা তাকে টেনে আনে, ঠিক আছে, টেনে আনে, আবার দৌড়াই সেখানে যায়। আপনি যতই বুঝান, বাংলাদেশের মুসলিম মৌলবাদীদের, উগ্র মুসলিমদের, এই যে কালেমের পতাকার সমালোচনা করেছি বলে আমাকে গালাগালি শুরু করেছে, এটা তো একটা ষড়যন্ত্র অংশ। এটা আপনি বুঝাইতে পারবেন না, কখনোই বুঝাইতে পারবেন না। আমার বাড়ির জমি যে কিনে নিয়েছে চালাকি করে, আমি তখন বুঝি নাই, আমার মানুষ বুঝাইছে অমুকের কাছে যাও না, তোমার জমি কিন্তু চালাকি করে লিখে নিতেছে, বুঝতে পারবে না। আমরা বুঝতে পারিনি, আমরা তারে আপন মনে করেছি, কিন্তু তিনি বাটপারি করে আমাদের জমি লিখে নিয়েছিলেন। কবে বুঝেছি? ঘটনা ঘটে যাওয়ার পরে, যখন আমাদের আর কিছু করার ছিল না। কিন্তু আমাদের কিন্তু মানুষ সতর্ক করেছে, আমরা মনে করছি তারাই আমাদের শত্রু, যারা এই লোকের সাথে চলতে দেয় না। মনে করেন আপনি, মাসুদ ভাই আমাকে সতর্ক করতেছেন যে রফিকুল ইসলাম ভুইয়া কিন্তু ষড়যন্ত্র করতেছে, আপনার জমি জমা নিয়ে নেবে কৌশলে, বা আপনাকে ফাঁদে ফেলবে, আপনাকে মিষ্টি মিষ্টি কথা বলছে বললেন। আমি তখন না না না, মাসুদ ভাই আমার সাথে চায় না যে রফিক ভাইয়ের সাথে ভালো সম্পর্ক থাকে। কিন্তু পরে যখন রফিক ভাই কাজটা ঘটায় দিছে, তারপরে না বুঝতে পারছি যে কত বড় সর্বনষ্ট আমার হয়ে গেছে। তেমনি এই মুসলমানদের আমরা বুঝাইতে পারতেছি না। কারণ এটা কখন বুঝবে? যখন এই বাংলাদেশটা সুদান হয়ে যাবে, সিরিয়া হয়ে যাবে, এই বাংলাদেশটা যখন উগান্ডা হয়ে যাবে, এই বাংলাদেশটা যখন আফগানিস্তান হয়ে যাবে। আপনি দেখেন লিবিয়া একটা ধনী রাষ্ট্র, যেখানে পেটে বাচ্চা আসলে, বিয়ে করলে টাকা দিত, পেটে বাচ্চা আসলে টাকা দিত, বিদেশে পড়াশোনা ফ্রি, 100%, দেশে তো ফ্রি। সেই লিবিয়ার পরিণতি আপনি দেখেছেন, যারা সারা পৃথিবীতে দান খয়রাত করে বেড়াইতো, সেই লিবিয়ার মানুষ যারা এখন তারা লাইনে দাঁড়ায় খাবার খায়। যে ইরাক ধনী রাষ্ট্র ছিল, মানুষকে সহযোগিতা, সেই ইরাক এখন লাইনে দাঁড়ায় খাবার নেয়। এটা আপনি বুঝাইতে পারবেন না এই দেশে। তাহলে বাংলাদেশ তো ইরাক বা লিবিয়ার মতো ধনী দেশ না, সম্ভবই না। তাহলে বাংলাদেশের কি পরিণতি হবে? তারা যদি লাইনে খাবার নেয়, তারা যদি ফরেন এইড দিয়ে চলতে হয়, তাহলে বাংলাদেশ কি করবে? মানে 5 লাখ টাকা যদি মাত্র হয়, তাহলে 5,000 টাকা কি? তাহলে বাংলাদেশে কি পরিণত হবে? এখানে যে মুসলিম মৌলবাদ, ইসলামী মৌলবাদ, ইসলামী জঙ্গিবাদকে আস্কারা দিচ্ছে কোন দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ রাষ্ট্রগুলোর সুবিধার্থে, আপনি বাংলাদেশ এটা বুঝাইতে পারবেন না। তাই আমিও চাই পাকিস্তান দ্রুত ভাঙুক। পাকিস্তান যত দ্রুত ভাঙবে, টুকরো হবে, তত এই দেশগুলোর এই মৌলবাদ থেকে মানুষগুলো রক্ষা পাবে, তারা বুঝতে পারবে। আপনি দেখেন, আপনি এই বাংলাদেশের মানুষ
পাকিস্তানকে তাদের আদর্শ মনে করে। কোন পাকিস্তান? যাদের সবাই ভিক্ষাবৃত্তির সাথে জড়িত, যারা সন্ত্রাসের সাথে জড়িত, যারা ড্রাগের সাথে জড়িত, এমন একটা ভদ্র রাষ্ট্র, একটা আদর্শ রাষ্ট্রকে যদি সমর্থন করতে একটা কথা ছিল। তারপর আমাদের 30 লক্ষ মানুষকে হত্যা করেছে, সেই প্রসঙ্গ তো রয়েছে। অগণিত নারীকে ধর্ষণ করেছে, আমাদের উপর নির্যাতন নিপীড়ন চালিয়েছে, 25 বছর আমাদের শোষণ করেছে। এগুলো বোঝানোই জানা এই দেশের মানুষকে। এদের আপনি যতই বোঝাবেন তারা আপনাকে উল্টা বোঝে, তারা ইসলামোফোবিয়া নিয়ে আসবে, বলবে যে আপনি ইসলাম বিরোধী, মুসলমান বিরোধী। জননেত্রী শেখ হাসিনা 560টা মসজিদ বানায় এদের মন ভরাইতে পারেনি। কিন্তু এরা যা করতেছে, তো এই পাকিস্তান যদি না ভাঙে তাহলে আমরা এই খপ্পরে পড়ে গেছি, এবং এই খপ্পরে পড়ার কারণে আমাদের কপালে বহু শনি আসর করবে। আমাদের উপরে আসমানি বালা, জমিনি বালা নাজিল হবে। আসমানি বালা কি? জঙ্গিবাদের সন্ত্রাস। আসমানি বালা কি? বিমান দিয়ে হামলা করবে। আর জমিনি বালা কি? ঘরে ঘরে সন্ত্রাস। আপনি জানেন যে চায়না লিবিয়াতে বন্দুক পাঠাচ্ছে, লিবিয়াতে। সেই বন্দুকের একটা অংশ যে বাংলাদেশে আসবেন না তার গ্যারান্টি কি? এটা তো সারা পৃথিবীতেই জানে যে পাকিস্তান এখন লিবিয়াতে বন্দুক পাঠাবে। সে নিজের দেশ রক্ষা করতে পারে না, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলে ঢাকা এসে রক্ষা করে। অদ্ভুত ব্যাপার। এই দেশের পাকিস্তান প্রেম কত ক্ষতি করেছে, এদের 50 বছর পিছিয়ে দিয়েছে। এটা বোঝার ক্ষমতা বাংলাদেশের মুসলমানদের নাই। এমনি মুসলমানদের বোধ বুদ্ধি কম, এরা অ্যাগ্রেসিভ, এরা খুবই অ্যাগ্রেসিভ হয়। এরা যা মনে করে তাই করে, এরা আগে পিছিয়ে চিন্তা করেন। এবং এই যে বললাম না, দেখবেন গালাগালি করবে। এদের আমরা বুঝাইতেই পারবেন না, কোনো অবস্থাতেই আপনি তাকে বুঝাইতে পারবেন না। এরা সুদ খাবে, ঘুষ খাবে, বইনের ওয়ারিশ মেরে যাবে, সে ওমরা হজ করে আসবে, বিরাট বড় ধার্মিক। ঘুষ খাবে, বলবে যে বেসিকের টাকা দিয়ে আমি হজ করে আসছি। ওরে বাবা, টাকা আবার সুদের টাকা, ঘুষের টাকা আলাদা করে, এটা ঘুষের টাকা, এটা সুদের টাকা। মাঝখানে থাকলো বেসিক, ওটাতে গেছি হজ। মানে বাট পাড়িটা দেখেন। এগুলো কিন্তু আপনাকে ঠাট্টা করে বলি নাই, আমাকে এগুলো বলেছে বলে আপনাকে বললাম। তো পাকিস্তান অবশ্যই, পাকিস্তানের অস্তিত্বের উপরে এবং অস্তিত্বহীন হওয়ার মধ্যে এই উপমহাদেশের অবশ্যই বিশৃঙ্খলা থাকবে কি থাকবে না, সন্ত্রাস থাকবে কি থাকবে না, মানুষ টেনশনে থাকবে কি থাকবে না, অস্থিতিশীল এই দক্ষিণ এশিয়া অস্থিতিশীল থাকবে কিনা, সেটা পাকিস্তানের অস্তিত্ব থাকার উপর করে, না থাকার উপর নির্ভর করে। থাকলে এগুলো ঘটতেই থাকবে, কিন্তু পাকিস্তান টুকরো হয়ে গেলে এগুলো সম্ভাবনা অনেকাংশে কমে যাবে, তাতে সন্দেহ নেই। কেন বললাম অনেকাংশে কমে যাবে? কারণ পাকিস্তান তো জঙ্গিবাদের বীজ, উগ্রতার বীজ বপন করে গেছে। এটা আস্তে আস্তে, এটা সময় লাগবে একটু। তবে পাকিস্তান টুকরো হয়ে গেলে এই উপমহাদেশ অনেকাংশে শান্ত হয়ে যাবে বলে আমি মনে করি। হঠাৎ করে জিয়া হত্যাকারী ধরা, বিচারের কথা বলে কোন ষড়যন্ত্র, হ্যাঁ, এটা হলো মানুষের দৃষ্টিভঙ্গি ভিন্ন দিকে সরিয়ে নেওয়া যায়। আপনি চমৎকার একটি তথ্য দিয়েছেন আসাদ বাবু, ধন্যবাদ আপনাকে। এটা আমার মনে ছিল না যে জিয়া হত্যা মামলা সমাপ্ত ঘোষণা করে, যে খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালীন চট্টগ্রাম আদালত সেটা সমাপ্তি ঘোষণা করে, অথচ আজকে আবার জিয়া হত্যা মামলা নিয়ে নাটক করা শুরু হয়েছে। আসলে দৃষ্টিভঙ্গি ভিন্ন দিকে নিয়ে যাওয়ার। বিএনপিদের কোনোদিন জিয়া হত্যা মামলার কথা বলতেই শুনি, এরা আগ্রহী দেখাইতো না, কখনোই আগ্রহ দেখাইতো না। এটা ঠিকই বলেছেন, এটা হচ্ছে ষড়যন্ত্রের একটা অংশ। সবচেয়ে বিপদের কথা কি জানেন? মধ্যপ্রাচ্যে আজকে কাতারে হামলা চালিয়েছে ইরান, এবং কোথায় জানেন? যেটা পানি পানি যেখানে শোধনাগার, পানি শোধনাগার। নিশ্চয়ই আপনারা যারা মধ্যপ্রাচ্যে থাকেন, পানি যে কত গুরুত্বপূর্ণ জিনিস, সেই যেখানে পানি শোধনাগার কাতারে, সেখানে হামলা করেছে। এবং এই হামলা কিন্তু বহুদূর যাবে, এবং মধ্যপ্রাচ্য একটা যুদ্ধের ফাঁদে আটকে গেছে। এবার এমন আটকে গেছে, ইরান এই যুদ্ধ থেকে পিছিয়ে যেতে পারবে না, আমেরিকাও পিছিয়ে যেতে পারবে না, যুদ্ধ অনিবার্য, এই যুদ্ধ থেকে সরে যেতে পারবে না। তার উপরে রয়েছে ইসরায়েল। ইসরায়েল কি করবে সেটা তো কেউ বলতে পারবে না, অনিশ্চিত। সে কি করবে না করবে আপনি ধারণাই করতে পারবেন না, সে কি করবে কখনোই করতে পারবেন না। ইসরায়েল কি সিদ্ধান্ত নিতেছে বুঝতেই পারবেন না। আর ইসরায়েল এখানে সুন্দর খেলা খেলতেছে, সে ওই কি নাম ভুলে গেলাম, গ্রিনের কি যেন, গ্রিন তার বই আছে একটা, যে তুমি রবার্ট গ্রিনের একটা বই আছে, যে পাওয়ার নামে 48টা সূত্র আছে, পাওয়ার ক্ষমতা দখল করে। সেখানে দ্বিতীয় সূত্রে লিখেছে যে শত্রুকে বন্ধু বানিয়ে তাকে দিয়ে শত্রুর বিরুদ্ধে আগাও। ইসরায়েল এটা উস্তাদ, তার জন্য মধ্যপ্রাচ্যে খেলা জমে গেছে। এই যুদ্ধ থেকে আর বেরিয়ে আসতে, মধ্যপ্রাচ্যের কপালে খুব খারাপ আছে। মধ্যপ্রাচ্যের মুসলমান এবং মুসলিম রাষ্ট্রের কপালে বহু শনি আছে। এটা শুরু, এটা যুদ্ধের শেষ না, কিন্তু এটা যুদ্ধের শুরু। আপনি দেখেন, এদিকে আফগানিস্তান পাকিস্তান লেগে আছে, ওদিকে বেলুচিস্তান স্বাধীনতা ঘোষণা করা হয়েছে, বাংলাদেশ ভারতও টক্কর লাগে এরকম ভাব। মানে পুরো মধ্যপ্রাচ্য যুদ্ধ চলতেছে।
এবং এই যুদ্ধ আরো ভয়াবহ আকার ধারণ করবে, ভয়াবহ। লিবিয়া একটা ধনী দেশ, তার কি পরিণতি হয়েছে দেখেছেন। ইরাকও একটি ধনী দেশ, তার পরিণতি কি হয়েছে দেখেছেন। এইভাবে আস্তে আস্তে মুসলিম রাষ্ট্রগুলো মধ্যপ্রাচ্যের ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হবে, ভয়াবহ। এটা একটা বিস্ময়কর ব্যাপার। মানুষ কত নির্মম, কত বর্বর হতে পারলে এই ঘটনাটা ঘটে। একটা দুধের শিশু পা মুচড়ে দেয়, সে কিন্তু একজন পাক্কা মুসলমান। তাকে যখন 3 দিন পরে তাকে কিন্তু গ্রেপ্তার করা গেছে। প্রথমে তার সেই চাচিকে খুঁজে পাওয়া যায়নি, সে পালিয়েছিল। তারপর তার স্বামী বা অন্যান্য আত্মীয় স্বজন তাদের গ্রেপ্তার করেছে। মজার বিষয় হলো আজকে তাকে গ্রেপ্তার করা হয়েছে নারায়ণগঞ্জ থেকে। তিনি একটা রঙিন বুরকা, দেখেন কি সুন্দর দেখবেন, বুরকা পরা, একেবারে বোরকা টোরকা পরে এসেছে। আমি আইন শৃঙ্খলা বাহিনীদের জানাবো, ভাই বুরকা পরে এসে তার মুখ দেখেন না কেন? সে বদমাই, সে ক্রিমিনালদের তো আমাদের মুখ দেখার অধিকার আছে। তাকে বুরকা কেন পড়তে দিলেন আপনি? তার মুখটা অন্তত দেখেন আমাদের। সে এমন ভাবে আসছে দেখে মক্কার হাজি, তৌহিদি হাজি এই চাষি, কিন্তু এই চাষি কিন্তু ফিলিস্তিনের শিশুর জন্য কান্দে, কান্দে না, বুক ফাটা হাই হোসেন করে, কিন্তু নিজে নিজে তার ভাতিজিকে সে কিন্তু আবার পা ভেঙে দেয় মুচড়ে মুচড়ে। এই হলো বাংলাদেশের মুসলমান। আজকে আপনারা একটা ঘটনা জেনেছেন সবচেয়ে নির্মম এবং বেদনার, যে একজন পিতা তার প্রথম বড় মেয়েকে ধর্ষণ করেছে, তারপরে মেজো মেয়েকে যখন ধর্ষণ করতে গিয়েছিল তখন সে চিৎকার চেঁচামেচিতে গ্রামের লোকজন জেনেছে, তাকে পুলিশে ধরে নিয়ে গেছে। এই নিউজটা আপনারা জেনেছেন। এই যে আমাদের নাস্তিক বলে গালি দেন, আপনাদের লজ্জা থাকা উচিত মিয়া। পৃথিবীতে যারা ধার্মিক, হেন পাপ নাই যে করে না নিজের মেয়েকেও তারা ধর্ষণ করে। সেটা যে এই মুসলমান তা না, সব মুসলমান। এর আগেও ধরা পড়ছে সব মুসলমান। এই বাংলাদেশে অন্তত এরকম নিউজ অন্তত 10টা আপনি খুঁজলে পাবেন গত 10 বছরে, যে নিজের মেয়েকে ধর্ষণ করেছে পিতা। যারা এই যে বলেন না, দিল্লির এক মৌলবী বলেছে যে কম বয়সে বিয়ে দিলে মানুষ ধর্ষণের শিকার হয়, এইখানে বাপের দ্বারা মেয়ে ধর্ষণের শিকার হয়, এটা কি ব্যাখ্যা দিবে মৌলবী সাহেব? আবার কেউ বলে বোরকা না পরার জন্য মেয়ে ধর্ষণ হয়। বাপের কাছে যদি মেয়ে নিরাপদ না থাকে, পৃথিবীর কোথায় নিরাপদ থাকবে সে? পৃথিবীর আর কোথায় নিরাপদ থাকবে? তাও আবার নিজের কন্যা, সৎ কন্যা না। এর আগে কয়েকটা ধরা পড়েছে সৎ কন্যা নিয়ে, এখন নিজের কন্যাকে ধর্ষণ করেছে। কত বেহায়া হতে পারে মানুষ, কত বেলাজ হতে পারে ধার্মিকেরা। এরা এবার লম্বা লম্বা কথা বলে নিজের কন্যাকে ধর্ষণ করেছে। আজকে কিছু অপরাধ নিয়ে আপনাদের সামনে কথা বলবো। একটা হলো যে না, ওই নরসিংদীর ওই শিশুর পা মুচড়ে দেয়া চাচি, তারপরে এটা সম্ভবত পটুয়াখালীতে ঘটেছে, খুব সম্ভবত এটা পটুয়াখালীতে ঘটেছে। জি, পটুয়াখালী, নিজের মেয়েকে ধর্ষণ করতে গিয়ে গ্রেপ্তার হলেন বাবা। এটিএন বাংলাতে নিউজ, সব পত্রিকায় এসেছে যে নিজের মেয়েকে ধর্ষণ করতে গিয়ে গ্রেপ্তার হলো। অদ্ভুত ব্যাপার যে বড় মেয়েকে কিন্তু ধর্ষণ করেছে সে। কত হারামি, কত হারামি মুসলমান। ইসলাম এবার খতরেমে যায় না? তো এই যে বোরকার যুক্তি দেন, পোশাকের যুক্তি দেন, এটা একটা ফাত্রা যুক্তি, মিথ্যা যুক্তি, ভুয়া যুক্তি। নিজের মেয়ের যে ধর্ষণ করে, তার কাছে পোশাকের কোনো মূল্য আছে এই সমস্ত মানুষের সামনে? তাহলে পোশাকের যে ধর্ষণ হয়, পোশাক দিলে যে ধর্ষণ হয়, আমরা এর আগে বলেছি মাদ্রাসার পোলাপানরা আপনি কি পড়াবেন? ওরা তো নারী না পুরুষ। পুরুষই যার কাছে পুরুষ নিশ্চিত না, সেখানে বোরকার কি প্রশ্ন নেই? এটা যে একটা মিথ্যা। বোরকা বললে ধর্ষণ হবে না, এটা যে ঠাড়া পড়া মিথ্যা। এটা তো মাদ্রাসার ছাত্রদের পশ্চাৎ দেখলেই বোঝা যায়। আবার এই মাদ্রাসার হারামিরা বলবে এগুলো নাকি গুজব, অপপ্রচার। এত বড় হারামি কোন মৌলবী আজকাল পর্যন্ত দেখেছেন? আর কত বড় ফাত্রাই মৌলবীরা, হাফেজারা কত বড় ফাত্রা, নিজের দোকান বন্ধ হয়ে যাবে যেভাবে। কিন্তু এরা জানে না, এরা নীরব থাকাতেই এদের দোকান একদিন বন্ধ হবে। প্রতিবাদ করলে এদের দোকান চালু থাকতো। এই প্রতিবাদ করে না বলে মাদ্রাসা নামক বলৎকারী সেন্টার, অ্যাপিস্টিন ফাইল, এটা বন্ধ হবে। মাদ্রাসার অ্যাপিস্টিন ফাইল বন্ধ হয়ে যাবে একদিন। এই মাদ্রাসাগুলো এই কারণেই বন্ধ হবে, বলৎকারের জন্য। নিজের মেয়েকে ধর্ষণ করে যারা, তাদের কাছে বোরকা কি আর বোরকা ছাড়া কি? যারা পুরুষ শিশুদের বলৎকার করে, তাদের কাছে বোরকা থাকলে কি আর না থাকলে কি, তাও মৌলবী যারা সারাদিন কোরআন পড়ে, যারা সারাদিন হাদিস পড়ে, তারাই বেশি বেশি বলৎকার করে, তা পুরুষ বলৎকার করে। নারী হলে তো যুক্তি দিতেন নারী শয়তানের বাচ্চা, ওইখানে কেমনে গেল? মুসলমানেরা ধার্মিকের, শুধু মুসলমান না, পৃথিবীর কোন পাপ করা বাদ রেখেছে ধার্মিক? নিজের সন্তানকে মেরেছে, হত্যা করেছে পরকীয়ার জন্য। সন্তান পিতা মাতাকে মেরেছে, সন্তান নিজের পিতাকে মেরে ফেলেছে, মাকে মেরে ফেলেছে, ভাই বোনকে মেরেছে, বোন ভাইকে মেরে ফেলেছে, স্বামী স্ত্রীকে মেরে ফেলেছে,
স্ত্রী স্বামীকে মেরে ফেলেছে, রাইট? মানে কোন পাপটা ধার্মিকেরা করা বাদ রাখছে আমাকে বলেন? ধর্ম মানুষকে পাপ মুক্ত করতে পারে না, বরং পাপ আরো দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। এটা সাক্ষী আপনারাই, রাইট? পাপ কমেছে। এই যে বাংলাদেশে 10 লাখ মসজিদ মাদ্রাসা, পাপ কমাইতে পারছেন? পারেন নাই। বরং এখন কন্যাকে দর্শন করা শুরু। ওয়াজে কোনো কাজ হয়েছে? ওয়াজ নসিহতে কোনো কাজ হয়েছে? এবং মেয়েটাকে দেখেছেন তো, কত বয়স কত কম। এখন বলবেন মেয়ে গায়ে গতর বড়, এইরকম এরকম। ধর্ম পারে নাই ঠিক রাখতে। এখন বলবেন বিচ্ছিন্ন, জি না, বিচ্ছিন্ন ঘটনা নয়। বিচ্ছিন্ন ঘটনা বলে ধার্মিকেরা মুক্তি পাইতে পারবেন না। এটা আপনাদের ফাত্রামি, ভণ্ডামি। ঘুষ কারা খায়? ধার্মিক। সুদ কারা খায়? ধার্মিক। খুন করে কারা? ধার্মিক। দর্শন করে কে? ধার্মিক। সব করে ধার্মিকেরা। আকাম কুকাম জমি দখল করে ধার্মিক। মিথ্যা মামলা করে ধার্মিক, নাস্তিকদের খোঁজে ইসলাম গোত্রামে। হিন্দুরাও সব ধার্মিকের কথাই বলতেছি, তারাও করে। ভাই ভাই মিল নাই, ভাই বোনে মিল নাই, জমি নিয়ে মামলা, ক্রিমিনাল তারাও। আমরা আগে দেখেছি যে পরকিয়া করার জন্য নিজের সন্তানকে মেরে ফেলেছে, মায় মেরে ফেলেছে, ভারতে ঘটেছে। হিন্দু আবার এখানে মুসলমান তার নিজের কন্যারে ধর্ষণ করে। কোন দিকে যাবেন? মোরালিটি আলাদা জিনিস ভাই। আপনার নিজে যদি ঠিক না হন, আপনাকে ঠিক করতে হবে কোনো আইন, কোনো ধর্ম। আমি বলছি না যে আইনও পারছে, আইন করাতেও পারে না। বরং আপনি তাকান, আপনি তাকান, আপনি ইউরোপের দিকে তাকান। বেলজিয়ামে জেলখানা বন্ধ হয়ে যাচ্ছে, নিউজিল্যান্ডে অপরাধ কম, নরওয়েতে অপরাধ কম, থানা বন্ধ হয়ে যাচ্ছে। বলবে না, এগুলো বলবে না। ওইখান থেকে এসে কিন্তু বাটপাড়ারা যারা ওইখানে থাকে, বাংলাদেশি মুসলমান, আপনারা বলবে না। অপরাধ কমে যাচ্ছে ইউরোপে, যে সমস্ত দেশে ধর্মের বালাই নেই। থানা বন্ধ হয়ে যাচ্ছে, পুলিশ রাজহাঁস পালা শুরু করছে, কাম নাই। কিন্তু এই ধার্মিক সারাদিন ধর্মের জজবা, এখানে খুন, ধর্ষণ, হত্যা, মিথ্যা মামলা, রাহাজানি, বাটপারি, বদমাইশি, ড্রাগ সব বেড়ে চলছে। কি পারে না অপরাধ? সব অপরাধ বেড়ে। জেলখানা, এখানে মুসলমান দেশে জেলখানা বাড়ায়, বাংলাদেশ পাকিস্তানে জেলখানা বৃদ্ধি পায়, জেলখানার সংখ্যা বাড়ে। আর ইউরোপে যেখানে ধর্মই মানে না, সেখানে জেলখানা কমে আসতেছে, থানা বন্ধ হয়ে যাচ্ছে, অপরাধ নেই। কি বুঝলেন? কত জঘন্য হইলে নিজের কন্যাকে দর্শন করতে যায়। এই ওয়াজ মাহফিলের ফল এগুলো। আমাদের হতাশ মন্ত্রী বলেছেন শহীদ হয়েছে আবু সাইদ। সেই স্মরণ সহ উপস্থিতি কম। তো উপস্থিতি যে আছে এটাই তো বেশি, কম আবার কি। এখনো যে তার মতো এরকম একটা ফালতু একটা এই নাটক সাজাইছে যে আবু সাইদের বাপ কি হয়েছে যে তাদের ফাঁসি না দেয়, তাদের জন্য জমি জমা দিয়ে দেয়। হ্যাঁ, মজার বিষয় হলো যে আমাদের বাংলাদেশের যেন উপদেষ্টি ছিলেন না, কি যেন উপদেষ্টি তার নাম, আমাদের উপদেষ্টি বলেছেন যে জুলাই নিয়ে যদি কেউ নেতিবাচক কথা বলে তার মরে যেতে ইচ্ছা হয়। এই যে শারমিন মুর্শিদ, সাবেক উপদেষ্টা, ঠিক আছে, এই বাটপার, বলেছে জুলাই নিয়ে কেউ কটু কথা বললে আমার মরে যেতে ইচ্ছা। তো মরো তুমি। মুক্তিযুদ্ধ নিয়ে কটু কথা বললে তার মরতে ইচ্ছা হয় না এই শামীম মুর্শিদের, কারণ রাজাকারের বাচ্চা তো, সিংহবাম তো, কষ্ট হয় না। কিন্তু জুলাই চেতনা নিয়ে কথা বলে তার ব্যাপক, তার হৃদয় ভেঙে যায়। সম্মানিত দর্শক, তারেক রহমান সাহেবের সরকার মাত্র 4 মাস হলো ক্ষমতায় এসেছেন। এরই মধ্যে একের পর এক দুর্ঘটনা ঘটে চলেছে। প্রকৃতি সরকারকে স্বস্তি দিচ্ছে না। ঝড়, বৃষ্টি, বন্যা, বাদল, এতে করে সরকারের যে অর্থনীতি, ইকোনমি, এটি মারাত্মকভাবে ধসে পড়ছে। এরপর মানুষ সৃষ্ট কিছু জটিলতা। প্রতিটি মানুষ যার যার অবস্থানে থেকে তার লোভ, লালসা, কামনা, বাসনা, প্রায় প্রতিটি জিনিসই এক্সট্রিম অশ্লীলতা, এক্সট্রিম নির্মমতা, এই পর্যায়ে তারা নিয়ে গেছে। যেমন ধরুন, আমাদের সমাজে চাঁদাবাজি, তারপরে লুটতরাজ, ডাকাতি সবসময় ছিল। এমনকি ইনুস জমানাতে ছিল, শেখ হাসিনার জমানাতে ছিল। কিন্তু গত 4 মাসে চট্টগ্রামে একের পর এক যে ঘটনাগুলো ঘটছে, সিলেটে যে ঘটনা ঘটছে, বরিশালে যে ঘটনা ঘটছে, ঢাকা শহরের মোহাম্মদপুর, উত্তরা, সায়দাবাদ, কারওয়ান বাজার থেকে শুরু করে বিস্তীর্ণ এলাকাতে যা কিছু ঘটছে, এর সব কিছুই মনে হচ্ছে মনুষ্য সৃষ্ট গজব। এত নির্মম
এত অসহায় সমাজ আমরা কখনো দেখিনি, যেখানে মানুষ আক্রমণ করে থানা ভেঙে ফেলছে এই গত 4 মাসে, যেখানে কোনো একজন আশ্রয় প্রার্থীকে বাঁচানোর জন্য পুলিশ তাকে এনে থানাতে রেখেছে, সেই থানা সিলেটে আক্রমণ করে তারপরে থানার যে টিনের চাল খুলে সেখান থেকে আসামিকে বের করে নিয়ে গেছে, বা বের করে নেয়নি কিন্তু টিনের চাল খুলেছে। আমরা খবরটা দেখেছি, ডিটেলস আমি একটা বলতে পারবো না, কিন্তু এই সকল ঘটনা মানে থানা আক্রমণ করেছে, চারিদিকে লোকজন ঘেরাও করে আছে, এরপরে লোকজন থানার উপরে উঠে গেছে, টিনের চাল খুলে নিয়ে গেছে, এতটুকু পর্যন্তই থাকেন না কেন, পিলে চমকে যাবে। এরপরে আরেকটি জায়গাতে যেখানে ঘটলো যে পুলিশের এক কর্মকর্তাকে মারধর করলো, ওসি কান্নাকাটি করলো এবং সেখানে বলা হলো যে অমুকে মেরে ফেলা হয়েছে, এরকম একটা ধোঁয়া তুলে পুরো পুলিশের যে কান্নার দৃশ্য, সে দৃশ্য সারা দেশকে নাড়িয়ে দিয়েছে। সরকারের যে অর্গানগুলো রয়েছে, সেটা এক্সিকিউটিভ, জুডিশিয়ারি এবং পার্লামেন্ট, কেন যেন এগুলোর সাথে সমন্বয় হচ্ছে না। যারা ভুক্তভোগী, সরকারি অফিসে যারা কাজকর্ম করতে যান, তারা জানেন যে কী পরিমাণ ঘুষ এবং দুর্নীতি বেড়েছে। তারপর যারা ব্যবসা বাণিজ্য করেন, তারা খুব ভালো করে জানেন যে পেট চালাতে, সংসার চালাতে, অফিস চালাতে তাদের কী পরিমাণ কষ্ট করতে হচ্ছে। এরই মধ্যে নির্বাসিত, তারপর ক্ষমতা থেকে উচ্ছেদ হয়ে যাওয়া এবং নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ এবং তার সভানেত্রী এবং একই সঙ্গে তার যারা বড় বড় নেতা রয়েছেন, তারা যে ভাষায় দেশের বাইরে থেকে, দেশের ভেতরে থেকে তারা যে ভাষায় কথা বলছে, এটা অনেকটা সেই পূর্ব বাংলার সর্বহারা পার্টির মতো করে। আমি 81-82 সনের দক্ষিণ অঞ্চলের কথা জানি। সর্বহারা গ্রুপের লোকজন চিঠি দিতেন, আমরা তোমাদের বাড়িতে আসছি, এত টাকা রেডি রেখো। তো এই চিঠি নিয়ে থানায় গিয়ে, কোথাও গিয়ে কোনো মানুষ সাহায্য পাবে এই আশাই তারা করতো না, এবং পুরো বাড়িতে একটা মরণ কান্না শুরু হতো। বিশ্বাস করেন, আওয়ামী লীগের অনেকগুলো সাইবার গ্রুপ তৈরি হয়ে গেছে, যাদের কাজই হলো সেই বিভিন্ন রকম ভয়ঙ্কর সব ছবি প্রোফাইলে দিয়ে হোয়াটসঅ্যাপের মাধ্যমে, তারপর বিদেশি নম্বর ব্যবহার করে বিভিন্ন মানুষকে টেলিফোন করা। টেলিফোন করার আগে সে পরিচয় দেয়, আমার নাম অমুক, আমি সাইবার কমান্ডার, সেক্টর নম্বর অমুক, বা আমি 24 কি যোদ্ধা, এরকম কিছু একটা নাম দিয়ে, মানে ভয়ঙ্কর সব 24-এর গেরিলা কমান্ডার, প্ল্যাটুন নম্বর 6 বা প্ল্যাটুন নম্বর 7 বলে একটা মেসেজ দিল, আপনার কোড নম্বর 0011 এই আপনার কোড নম্বর। এখন আপনি কিছু বুঝতেছেন না যে একটা অদ্ভুত ছবি আসছে, 001 অমুক বলছি, ইত্যাদি ইত্যাদি কিছু না। এরপর আপনাকে একটা ফোন দিল, ফোন দিয়ে সে যা ইচ্ছে তাই বলে গেল। এখন আপনি যদি একজন এসপি হন, ডিসি হন, আপনার তো একটা পরিবার আছে, আপনি যে কোনো মন্ত্রী হন, এমপি হন, আপনার একটা পরিবার আছে, পরিজন আছে। এইভাবে প্রতিদিন ম্যাটিকুলাসলি বহু মানুষের জীবন হারাম করে দেয়া হচ্ছে। ফলে কি হচ্ছে, সব কথা সবাই শেয়ার করেন না, সব কথা সবাইকে বলেন না, কিন্তু যে যার অবস্থানে বসে একটা আতঙ্কের মধ্যে তারা পড়ে গেছে। দ্বিতীয়ত, জামাত এবং এনসিপি, তাদের আচার এবং আচরণ, এটি সরকারের কাছে স্বাভাবিক মনে হচ্ছে না, বিএনপির কাছে স্বাভাবিক মনে হচ্ছে না, আবার বিএনপির আচার আচরণও এনসিপি এবং জামাতের কাছে স্বাভাবিক মনে হচ্ছে না। আমরা যারা সন্দেহ করছি দূর থেকে যে জামাত, এনসিপি, বিএনপির মধ্যে একটা গোপন সমঝোতা আছে, বন্ধুত্ব আছে, এবং তারা সম্মিলিতভাবে আমি এবং মামুদের একটা দামি সরকার পরিচালনা করছে, এই যে আমাদের সন্দেহটা,
হয়তো অমূলক হয়ে যাবে খুব দ্রুত। কতগুলো বিষয় নিয়ে তাদের মধ্যে যে মতদ্বৈধতা চরম পর্যায়ে পৌঁছে গেছে, দূরত্ব অনেক পর্যায়ে চলে গেছে, এটি এখন ক্রমশ স্পষ্ট থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে। অন্যদিকে সরকারের যে সমস্ত লোকজন মন্ত্রী হয়েছেন, এমপি হয়েছেন, কিন্তু বিএনপির সাথে সম্পৃক্ত ছিলেন না, অনেকে ছোট ছোট দলের মালিক ছিলেন, সে সকল দল বন্ধ করে অনেকে বিএনপিতে যোগদান করেছেন, তাদের কপালে এখনো পর্যন্ত শিকেটি জোটেনি। কেউ হয়তো এমপি হয়েছেন, কেউ হয়তো ছোটোখাটো মন্ত্রী হয়েছেন, কিন্তু ওই পর্যন্তই। বরং তারা যেটা মনে হচ্ছে যে এই মন্ত্রী এমপি না হলে তারা এই রাজপথে মানুষের যে সহানুভূতি পেতেন, সেটা এখন বুমেরাং হয়ে গেছে। এখন লোকজন তাদেরকে দেখলে বিএনপির দালাল বলে, বিএনপির পাঁচাটা বলে, বিএনপির নাপিত বলে বাংলা কথায়। তা বারবার অফ বিএনপি, যে বিএনপির নাপিত আবার কি জানো তেন না, চুল কামায় না। বিএনপির কি কামাইলে মানুষ কি নাপিতে গালাগালি দিতে পারে, বাঙালি সেই অভ্যাসটা মানে বোঝার চেষ্টা করেন। এখন যেখানে একটা 9, 10 তারপরে ইন্টারমিডিয়েট পড়া ছেলে মেয়ে প্রকাশ্যে এসে কি গালাগাল দিচ্ছে, কাজেই বিএনপির নাপিত বলতে কি বুঝায়, এইভাবে ইন্টারনেটে এসে বাইরে এসে অসংখ্য লোক নানা রকম গালাগালি দিয়ে এই যারা সরকারের সঙ্গে যুক্ত হয়েছে তাদেরকে মানসিকভাবে বিপর্যস্ত করে ফেলছে। ফলে সরকারের ভিতরে যে সকল বন্ধু সরকার যাদেরকে মনে করেছিল তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। অনেকেই সরকার থেকে পদত্যাগ করার, এমনকি আলাদাভাবে রুমিন ফারহানা হওয়ার তারা চেষ্টা করছেন। সাহস পাচ্ছেন না, বাট তারা চেষ্টা করছেন। অন্যদিকে প্রধানমন্ত্রীর পদে আছেন জনাব তারেক রহমান সাহেব, তিনি তার মতো একটা স্বাভাবিক জীবনযাপন করছেন, সারা বাংলাদেশ ঘোরার চেষ্টা করছেন তার বাবার মতো। তার বাবা হেলিকপ্টারে যেতেন, তিনি লাল বাসে করে যাচ্ছেন, সঙ্গে তার স্ত্রী মহোদয়া যাচ্ছেন। তারপর বাস থেকে নামা, প্লেন থেকে নামা, এরপর কোনো একটা অনুষ্ঠান করা, সেখানে তার সঙ্গে তার স্ত্রীর যে একটা রসায়ন, এটা আবহমান বাংলায় মানে অনেকটা শিরি ফরহাদ, লাইলি মজনু এরকম মহাকাব্যের মতো মনে হলেও যাদের চোখ জ্বলে, যাদের অন্তর জ্বলে, যারা সারা দিন বউয়ের সাথে ঝগড়াঝাটি করে, বউকে পাত্তা দেয় না, বউ আবার তাদেরকে পাত্তা দেয় না, নিজেরা ঘুষাঘুষি করে, বউ খামচি দিয়ে ধরে জামাই এবার বউয়ের চুল ধরে টানাটানি করে, এরকম লোক তো আমাদের দেশে অনেক আছে না, অনেকে আছে। তাদের যে কি হিংসে হচ্ছে বলার মতো না। যে এটা একটা কাজ হলো, প্রধানমন্ত্রী সব কী শুরু করেছে, এটা কি আমেরিকা নাকি এটা ইউরোপ? বাংলাদেশে কি আমাদের ইজ্জত নেই? আমরা এখানে মালহামা করতে পারি, আমরা এখানে অনেক কিছু করতে পারি, বিয়ে করতে পারি, আমরা বিভিন্ন জায়গাতে যেতে পারি, কিন্তু এইভাবে বিয়ে করা বউ নিয়ে মানুষের সামনে হাত ধরতে লজ্জা করে না প্রধানমন্ত্রীর? আমাদের মতো তারা এইভাবে যদি অবগুণ্ঠনধারী হতো, পর্দার আড়ালে সব কিছু করতো, সেটা যেভাবে করুক না কেন, আমরা তো সব কিছুই যে স্ত্রীর সাথে করি, নট লাইক দ্যাট। কিন্তু তিনি সেগুলো না করে এখন তিনি প্রকাশ্যে মানুষকে প্রেম শিখাচ্ছেন, ভালোবাসা শিখাচ্ছেন। এতে করে লক্ষ লক্ষ মানুষের অন্তর জ্বলে যাচ্ছে, তাদের ভীষণ রকম রাগ হচ্ছে। আর অধিকন্ত যাদের ধরেন ক্যাটকাটা বউ, চেহারা ভালো না, গায়ে মাংস নেই, গায়ের রং কালো, তারপরে খুবই খিটখিটে মেজাজের, কথায় কথায় মিনসে বলে গালি দেয়, বটি নিয়ে আগায় আসে। তো এই সমস্ত যারা স্বামী বুঝতে পারেন তাদের ভীষণ রকম মেজাজ গরম, অস্বাভাবিক তারা মানে আচরণ করছে এই সময়টিতে। এই ক্ষুদ্র একটা ঘটনা প্রধানমন্ত্রীর একান্ত ব্যক্তিগত জীবন। এমনকি তার যে কন্যা, এখন তার কন্যা ফুটবল খেলেন, তারপর ইংরেজিতে ভালো কথা বলেন, সে ইজ আ ব্যারিস্টার। আল্লাহ তাকে একজন কন্যা হিসেবে অসাধারণ সুন্দর অভিব্যক্তি, সুন্দর চেহারা, নম্র ভদ্র, কথাবার্তা শুনে মনে হয় না যে নেতিবাচক। বয়স 30 বছর হয়ে গেছে বা 32 বছর হয়ে গেছে, কিন্তু তার আচার আচরণ দেখে এটা দেবতুল্য মানে সরলতা তার মধ্যে রয়েছে। এটা দেখে যাদের রাগ হয়, চিন্তা করে যে আল্লাহ, আমার মেয়েটা তো বদমাইশ, এই 20 বছর বয়স হয়ে গেছে, 4-5টা প্রেম করেছে, 3-4 বার ঘর থেকে বের হয়ে গেছে, তারপরে হোটেলে গিয়ে রাত কাটায়, ইয়াবা খায়, ফেন্সিডিল খায়, গাঁজা খায়, ঘরে বয়ফ্রেন্ড এনে শুয়ে থাকে,
কিছু কথা বললে এসে মানে সে বয়ফ্রেন্ড দিয়ে বাবাকে মাকে নির্যাতন করে। তো তারা যখন এরকম একজন জাইমা রহমানের মতো একজন নারীকে দেখেন, কন্যাকে দেখেন, রমণীকে দেখেন, তাদের বিশ্বাস করেন তারেক রহমানের উপর ভীষণ রাগ হয়, অসাধারণ তাদের রাগ হয়। তো এরকম কিছু বিষয়াদি তো রয়ে গেছে। তার সঙ্গে সঙ্গে তিনি এইভাবে চলেন, কারণ আমরা কোট টাই পরি, আমরা এইভাবে চালচলন করি, তারপর আমরা এমপি হলাম, মন্ত্রী হলাম, আমাদের কি ট্যাক্স ফ্রি গাড়ি আনতে ইচ্ছা করে না? উনি তো ভালো গাড়িতে চলছেন, বুলেট প্রুফ গাড়িতে চলছেন, প্রধানমন্ত্রী হিসেবে তার রাষ্ট্রীয় গাড়ি আছে, ব্যক্তিগত গাড়ি আছে। আমরা তো অনেকে সাধারণ পরিবার থেকে এমপি হয়েছি, একটা ট্যাক্স ফ্রি গাড়ি আনবো, ভৌ ভৌ করে চালাবো, আমাদের এই রিজিকে তিনি কেন হাত দিতে গেলেন? এরকম অনেকগুলো বিষয় নিয়ে দেখা গেল যে তার প্রতি, জনাব তারেক রহমান সাহেবের প্রতি অনেকের রাগ, ক্রোধ, ক্ষোভ চলতে পারে। আবার অনেকে প্রধানমন্ত্রী হতে চান, শেখ হাসিনা আবার ক্ষমতায় ফিরে যেতে চান, তারপরে জামাতের সভাপতি তিনি আমিরুল মুমিনিন হতে চান। এই জিনিসগুলো নিয়ে যে কন্ট্রাডিক্ট অ্যান্ড কনফ্লিক্ট, সেই কন্ট্রাডিক্ট অ্যান্ড কনফ্লিক্টের কিছু নমুনা আমরা রাজপথে দেখতে পাচ্ছি। যে শিশু বিদ্রোহ আমরা শেখ হাসিনার জামানায় দেখেছিলাম, 8-9 ছেলেরা স্কুল থেকে বের হয়ে সরকারকে অচল করে ফেলেছিল, এবং একবার প্রায় 200-250 লোক ছিল আওয়ামী লীগের অফিসে, ধানমন্ডি অফিসে। তো সেই 9-10 ছেলেরা খবর এলো যে তারা এবার আওয়ামী লীগ অফিসে আক্রমণ করবে। ওবায়দুল কাদের সাহেব সে অফিসে ছিল। তো ওখানে যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে একজন আমাকে বললেন যে, ভাই বিশ্বাস করবেন না, কি যে ভয় পেয়েছিলাম, শুধু এতটুকুই। ওই অফিসে কয়টা বাথরুম ছিল তা জানা নাই। প্রত্যেকটা মানুষ যদি আক্রমণ হয়ে যায় কোন জায়গাতে পালাবে সেই টেনশন, ওয়াল কীভাবে টপকাবে, 3 তলা থেকে কীভাবে নামবে। ছেলেরা সব ছিল ওই সীমান্ত স্কোয়ারের কাছাকাছি। তো কাজেই এই শিশু বিদ্রোহ বাংলাদেশে বহুবার হয়েছে, আর সেই বিদ্রোহ প্রতিবারই প্রলয়ঙ্কারী রূপে বড় হয়ে আরও ফিরেছে। তো কাজেই এখন ইন্টারমিডিয়েট যারা পরীক্ষা দিচ্ছে তাদের যে আন্দোলন, সেই আন্দোলনের মধ্যে ইতিমধ্যে বহু পক্ষ জড়িয়ে গেছে। সেই বহু পক্ষ জড়িয়ে গেছে, ফলে এটি আর নিছক ছেলে খেলা বা যাকে বলা হয় খেলাধুলার মধ্যে নেই। এর মাধ্যমে এনিথিং মাইট হ্যাপেন অ্যাট এনি টাইম। সরকারের যারা কর্তা ব্যক্তি তারা তো অবশ্যই ভালো বুঝেন। আমরা আসলে সরকারের একটা ধারাবাহিকতা চাই। আমরা চাই যে একটা ইলেকশন হয়ে গেল, সরকার 5টি বছর ক্ষমতায় থাকুন, এবং প্রতিটি সরকারেরই কতগুলো সুন্দর পরিকল্পনা থাকে। তারেক রহমান সাহেবের সুন্দর পরিকল্পনা আছে, তিনি সেগুলো বাস্তবায়ন করুন, এরপরে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে সব কিছু হোক। কিন্তু এভাবে যদি ঘন ঘন সরকার পরিবর্তন হয়, ইউনূস সাহেবের যেভাবে তাড়াতাড়ি চলে গেলেন, আবার তারেক রহমান সাহেব যদি চলে যান, আমরা কিন্তু আসলে এই ভার আর বহন করতে পারবো না। এবং সেক্ষেত্রে যখন এরকম একটা পরিস্থিতি হয়, তখন যারা অর্গানাইজড থাকে, বাংলাদেশে এখন 3টি শক্তি অর্গানাইজড আছে। 1 নম্বর আছে সেনাবাহিনী, 2 নম্বরে আওয়ামী লীগ, 3 নম্বরে জামাত। এখন এই 3টি শক্তির একটিও যদি আসে, সেটিকে আপনার আমার জন্য খুব বেশি ভালো হবে না খারাপ হবে, চিন্তা করতে থাকুন আর দেখতে থাকুন। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।